নমস্কার, চ্যানেল ভিশনের সকল দর্শক বন্ধুকে জানাই অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন এই মুহূর্তে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। প্রত্যেকদিন এই অনুষ্ঠানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা, শারীরিক সমস্যা নিয়ে আমরা কথা বলে থাকি। আপনাদের সুবিধার জন্য কিন্তু সেই সমস্ত সমস্যাগুলোকে নিয়ে সবসময় ডিটেলসে আলোচনা করা হয় এবং সবসময় কিন্তু যাতে সাধারণ মানুষ বুঝতে পারেন সেই রকমভাবেই কিন্তু আলোচনাটা রাখা হয়। আপনাদের যে কোনো ধরনের সমস্যা নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি, সেই কারণেই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। মানুষের এতটা পছন্দ হয়ে উঠেছে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এসে প্রত্যেকটা পেশেন্ট, প্রত্যেকটা মানুষ সুস্থ হয়েছেন। এখনো অবধি তারা সবসময় নিজেরা যতটা সুস্থ হয়েছেন এবং তারা অন্যান্য মানুষকেও কিন্তু সবসময় বলেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে গিয়ে চিকিৎসাটা নিতে, একবার অন্তত চিকিৎসা নিতে, যাতে তারা কখনোই ঠকবেন না। যেটা হয় যে অনেক জায়গা থেকে মানুষ চিকিৎসা করায়, কিন্তু চিকিৎসা তো চলছে, দিনের পর দিন চিকিৎসা চলছে এবং তারা মেডিসিন খেয়ে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি রোগটা সারছে কিনা সেটার প্রতি কিন্তু গুরুত্ব দেন না। পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে রোগটা রোগের মতন রয়ে গেছে, বা সেটা হয়তো একটু কমেছে, পুরোটা কমেনি, বা কমার বদলে আরো বেড়ে গেছে। এইরকম ধরনের কিন্তু ম্যাক্সিমাম সমস্যাগুলো হয়ে থাকে। তখন গিয়ে কিন্তু সেই মানুষগুলো যখন এনবিপির সাহারা নিচ্ছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার এসে চিকিৎসা করাচ্ছেন, যখন তারা সুস্থতা পাচ্ছেন, তখন কিন্তু তারা আবার আরেকজনকে বলছেন যে হ্যাঁ, এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কেউ কখনো ঠকেনি এবং ঠকবে না, আপনারা সবসময় ঠিকঠাক চিকিৎসাটাই পাবেন। সেই কারণে এটাই বলা যে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আসুন, আপনারা একবার দেখুন, নিজেরা দেখুন যে চিকিৎসাটা এখানে কিরকমভাবে করা হয়। এখানে প্রত্যেকটা স্বনামধন্য ডাক্তার থাকেন, প্রত্যেকটা পেশেন্টকে প্রচণ্ড গুরুত্ব সহকারে চিকিৎসাটা করা হয়। প্রথমেই কিন্তু এখানে পেশেন্টদের ওষুধ প্রেসক্রাইব করা হয় না, সবার আগে কিন্তু তাদের রোগটাকে দেখা হয়, প্রথমে টেস্ট করা হয়, তাদের রোগটাকে বোঝার চেষ্টা করা হয়, তারপরে গিয়ে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়। সেই কারণে কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টার আজকে এই জায়গাতে রয়েছে। আজকে মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমাদের সাথে রয়েছেন স্টুডিওতে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে সিএমই ডক্টর এ হালদার। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। আজকে আমরা কথা বলবো যে একদম ডায়াবেটিক নিয়ে কথা বলবো, একদম সাইলেন্ট কিলার যাকে বলা হয়। কারণ এই রোগটা কিন্তু আমাদের শরীরে সাইলেন্ট কিলার এই কারণে বলা হয়, কারণ এটা একদম সাইলেন্সেই কাজ করে, চুপচাপ কাজ করে। আমরা বুঝতে পারি না যে কখন আমাদের শরীরে ডায়াবেটিক বাসা বেঁধেছে, এটাই আমরা ধরতে পারি না, বুঝতে পারি না। এই জন্য একে ডায়াবেটিক বলা এবং সাইলেন্ট কিলার বলা হয়। কেন বলা হয়, কি কারণে বলা হয়, অনেক কিছু ডিটেলসে আমরা আসবো, কিন্তু তার আগে দেখে নেবো ফার্স্ট কলার বন্ধু আজকে আমাদের সাথে কে রয়েছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি মিতা জানা বলছি। কোথা থেকে বলছেন? আমি এই বাগনান থেকে বলছি, বাগনান। আচ্ছা, আপনি একটু ফাঁকা জায়গায় দাঁড়িয়ে কথা বলবেন, কিছু একটা প্রবলেম হচ্ছে আপনার ফোনে। বেশ, বলুন কি সমস্যা আছে? বাগনান থেকে বলছি। সমস্যাটা শুনবো। আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে, যখন তখন মাথার যন্ত্রণা, পেটে যন্ত্রণায়, মানে গলা জ্বালা জ্বালা করছে। আচ্ছা আচ্ছা, এটা মোটামুটি কতদিন আছে আপনার? এই তো প্রায় হয়ে গেল 2-3 মাস ধরে সে একই রকম দেখছি, গ্যাসের ওষুধ সাইরাডি খাচ্ছি। এই কদিন খাচ্ছি, সেই কদিন ভালো, সেই একই রকম, না হলে যে সমস্যা দেখ। আচ্ছা, আপনি এই যে দেখাচ্ছেন আপনার যে গ্যাস অম্বল হচ্ছে, তার কি কোনো রকম কারণ আপনাকে বলেছে যে কি কারণে হচ্ছে এটা? না 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 না, সেরকম কিছু বলেনি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি আমি। মেন জিনিস যেটা গ্যাস অম্বল, আপনি অনেকেই ভাবে যে এটা খুব ছোট জিনিস, কিন্তু এটা ছোট একটা কোনো রকম রোগ নয়। আর এটা জানবেন, গ্যাস অম্বলটা রোগ নয়, গ্যাস অম্বলটা একটা আপনার রোগের সিমটম। রোগটা হয় যেটা, এই যে গ্যাস অম্বল হয় তার কারণ থাকে, নয় যদি আপনার লিভারের কোনো সমস্যা হয় সেখান থেকে এই গ্যাস অম্বলটা আসে। এছাড়া আপনি যদি দীর্ঘক্ষণ খালি পেটে থাকেন, সেখানে কি হয়, আমাদের স্টমাকের মধ্যে আমাদের ওখানেতে এক ধরনের অ্যাসিড ফর্মেশন হয়, এবং সেই অ্যাসিড ফর্মেশনের ফলেও আমাদের খাবার ঠিকঠাক মতো হজম হয় না, সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসে। তো দীর্ঘদিন ধরে যদি এই গ্যাস অম্বল থাকে, তাহলে জানতে হবে যে কি কারণে এটা হচ্ছে। কারণ যদি এই দুটো প্রবলেম, স্টমাকের প্রবলেম এবং লিভারের প্রবলেম যদি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই লিভারটা আস্তে আস্তে ড্যামেজ হতে থাকছে। আপনি এই যে নিজেই বললেন যে আপনি গ্যাসের ওষুধ খাচ্ছেন, যখন খাচ্ছেন আপনি ভালো থাকছেন, তারপরে আবার সেই জিনিসটা প্রবলেম হচ্ছে। তার কারণটা হলো আপনি সিমটমের ট্রিটমেন্ট করছেন। আপনি যখন ওষুধ খাচ্ছেন, গ্যাসটা ভালো থাকছে, কমে যাচ্ছে, আবার কিন্তু সেই গ্যাস ফর্মেশন হচ্ছে, কারণ আপনি এটার মূল কারণ হচ্ছে লিভারের আপনার সমস্যা আছে। সেই কারণে আপনাকে একটু দেখে নিতে হবে
যে এই যে গ্যাস অম্বলের পেছনে কি কারণ। তো যদি আপনি কোনো রকম টেস্ট না করে থাকেন, আপনি হেল্পলাইন নাম্বার একবার ফোন করুন, ফোন করে আমাদের সাথে একবার যোগাযোগ করুন। 2-3 মাস ধরে ভুগছেন আপনি, তার ওষুধ আপনি খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, কারণ ওটা বারবার ফিরছে, তার মানে জানতে হবে আপনাকে লাইন অফ ট্রিটমেন্টটাকে আলাদা করতে হবে, আপনার ভুল ট্রিটমেন্ট চলছে। তো একবার আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা একটু দেখে নিই আপনার এক্স্যাক্টলি কি ওষুধ খাচ্ছেন, কি প্রবলেম হয়েছে, বা এটার কারণ আমরা কিছু টেস্ট করে খুঁজে বার করব। তারপরে দেখবেন যখন ওষুধ দেওয়া হবে তখন দেখবেন খুব অল্প সময়ের মধ্যেই আপনি সুস্থ হচ্ছেন, এবং ভবিষ্যতে যাতে এই রোগ না আসে, এই গ্যাস অম্বলের রোগে যাতে আপনাকে ভুগতে না হয়, সেই ব্যবস্থা আমরা করে দেবো। একদমই তাই। চিকিৎসাটা কিন্তু করতে হবে একদম ইন্টারনাল ভাবে, মানে ওপর আমি ট্রিটমেন্টটা করলাম বা ওপর একটা মেডিসিন খেয়ে নিলাম, মেডিসিনের অ্যাকশনটা যতক্ষণ আমার শরীরের মতো কাজ করবে ততক্ষণ কিন্তু আমি ভালো আছি, তারপরে কিন্তু আবার সেই হয়ে যাবে, কিন্তু সেটা করলে হবে না। আমাদেরকে একদম ভালো করে মানে চিকিৎসাটা করতে হবে, ভেতর থেকে সুস্থ হতে হবে। এক্ষুনি যিনি ফোন করেছিলেন যে গ্যাস অম্বলের প্রবলেম, এটা বহুদিনের প্রবলেম, আর আপনি যদি এটা ঠিকঠাকভাবে ট্রিটমেন্ট না করান এই প্রবলেমটা কিন্তু আপনার রয়ে যাবে, এটা সারা জীবন রয়ে যাবে। সারা জীবন কি মেডিসিন খেতে কারোর ভালো লাগে বলুন? সেটা না করে বরঞ্চ ট্রিটমেন্টটা করাটাই ভালো। এবং ট্রিটমেন্ট করার জন্য আপনি আসতেই পারেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে। সেটার জন্য কি করতে হবে? আসার জন্য সবার আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করতে হবে। সেটার জন্য বুকিং নাম্বার ভেরি মাস্ট। আমি হেল্পলাইন নাম্বারটা আপনাদের জন্য একবার বলে দিচ্ছি, এটা আপনারা নোট ডাউন করে নেবেন। 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার, এই দুটো নাম্বারে কল করে আপনি আগে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন, ভালো করে সমস্ত কিছু ডিটেলসে জানবেন, আপনি কোন চেম্বারে আসতে চাইছেন, কখন আসতে চাইছেন, কবে এবং কোন ডক্টরকে ভিজিট করতে চাইছেন, সমস্ত ডিটেলস জেনে তারপরে কিন্তু অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করবেন, এবং যেটা আপনার নিকটবর্তী চেম্বার হবে সেখানে এসে ভিজিট করবেন। আমরা একটুখানি আলোচনাতে ফিরবো। আমরা আলোচনাতে ছিলাম ডায়াবেটিক নিয়ে। আমার ডাক্তারবাবুর কাছে প্রশ্ন যে এখন দেখা যাচ্ছে যে ডায়াবেটিকটা কিন্তু কোনো আর কি বয়সে মানে কি বলবো, বয়সের মধ্যে থাকছে না, যে একটা 40-এর পরে হচ্ছে বা 45-এর পরে হচ্ছে এমনটা নয়। এখন বাচ্চাদেরও দেখা যাচ্ছে যে ডায়াবেটিক পেশেন্ট, আমি এরকমও শুনেছি, আমাদের প্রোগ্রামেই কল এসেছিল এরকম 10 বছর 12 বছরের বাচ্চা তার ডায়াবেটিক হচ্ছে। কেন হচ্ছে এটা? দেখুন, যদি আমরা ধরি যে অ্যাবভ 30, ওনাদেরকে যদি আমি ধরি, ঠিক আছে, ফোনটা নিয়ে নিন তারপরে। আচ্ছা বেশ, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, আমি বারাকপুর বলছি। আচ্ছা, অসীম হালদার, তাই তো? হ্যাঁ। আচ্ছা, কি সমস্যা আছে অসীম বাবু? সমস্যা বলতে ওই কোমরে ব্যথা আছে, কিন্তু ব্যথাটাও মাঝে কমছে বাড়ছে, একেবারে মাঝে মাঝে থাকে না। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কোমরে ব্যথাটা কি জয়েন্টে? জয়েন্টের পিছনে যে মেরুদণ্ড হাড় আছে, হ্যাঁ একদম, মানে শিরদাঁড়াটা যেখানে এসে জয়েন্ট হয়েছে। আমি কিন্তু ডাক্তার 1 বছর আগে একটা ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বলেছিল তুমি কোমরে এমআই করো, ডিজিটাল করো। আমি কিন্তু ডাক্তার সব করেছি, করে রিপোর্ট, কিন্তু রিপোর্টে ডাক্তারবাবু বললো কিছু নেই, এই তো কোনো অসুবিধা নেই, সামান্য বলছে একটু হাড় বেড়েছে। হ্যাঁ। আচ্ছা, তাতে ওষুধ খেতে আমি ঠিক ছিলাম। ইদানিং করে দেখছি বছর খানে হচ্ছে দেখছি মানে কোনো একটু কোমরটাকে ভাঙতে পারলাম, আমার কোমর ভাই না, একটু কোনো বেসরকারি কাজ করতে গেলে, আমি ক্যান্টিনে কাজ করি, হাঁড়ি ফাড়ি তুলতে গেলে দেখি একটা ব্যথা অনুভব হয়। হ্যাঁ। আচ্ছা, আপনি আর সকালবেলা যখন ঘুম থেকে ওঠেন তখন কি কোমরের ব্যথাটা একটুখানি থাকে বেশি? না, আমি একটা বলি আপনাকে, ব্যথা থাকে না, মানে কোনো নিচু হয়ে কিছু করতে গেলে বাইরে যদি কোনো ভাবে একটু লেগে যায়, ওই ব্যথাটা 1 সপ্তাহ থাকে। হ্যাঁ। মানে ব্যান্ড হয়ে কোনো কাজ করতে গেলে তখন অসুবিধা হচ্ছে, আর ভারী কোনো কাজ করতে গেলে অসুবিধা হচ্ছে। দেখুন, আপনার রিপোর্টসে যদি বলে যে হ্যাঁ আপনার হাড় বেড়েছে, তাহলে এটার কিন্তু সিরিয়াসভাবে ট্রিটমেন্ট করা দরকার। কারণ হাড় যদি বাড়ে তাহলে কি হবে, আমাদের ভার্টিব্রা যেগুলো আছে, আমাদের শিরদাঁড়ার যে হাড়গুলো আছে, তার একদম তলার পোর্শনে যদি বেড়ে যায় তাহলে একটা হাড় কিন্তু আর একটা হাড়ের সাথে কিন্তু জুড়ে যাবে। এই যে আপনার ঝুঁকতে গেলে ব্যথা হচ্ছে, বসে উঠলে ব্যথা হচ্ছে, ভারী কোনো জিনিস তুললে ব্যথা হচ্ছে, কারণটা হচ্ছে যদি আপনার দুটো হাড়ের মধ্যে গ্যাপ কমে যায়, সেখানে যখনই আপনি কোমরটাকে মুভমেন্ট করছেন তখন কিন্তু একটার সাথে একটা লাগছে। সেই কারণের জন্য আপনার পার্টিকুলারলি যখন আপনি কাজ করছেন তখনই কিন্তু ব্যথাটা হচ্ছে। তো এই হাড় যদি আপনার বাড়া থাকে, যদি আপনার একটার সাথে একটা ইন্ট্যাক্ট হয়ে থাকে, সেখানে কি হবে, যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্ট আপনি না করান, তো একটা সময় দেখা যাবে দুটো হাড়ের মধ্যে যে নার্ভগুলো আছে সেই নার্ভগুলোর ওপরে তো এফেক্টেড হচ্ছে,
দেখবেন মাঝে মাঝে আপনার কি হবে যে পাটা ঝিনঝিন করবে, পা ভারী হয়ে যাবে এবং সেখানেতে দেখা যাবে পা অবশ হয়ে যাবে। তো একটা রোগ দেখে কিন্তু অন্য নার্ভের সমস্যাও চলে আসতে পারে। তো সেটাকে একটু সিরিয়াসভাবে দেখা দরকার, কারণ একটা জিনিস জানবেন যে ব্যথার ওষুধ খেয়ে আপনি কিন্তু এই রোগটাকে ভালো করতে পারবেন না। হয়তো বা আপনার ব্যথার ওষুধ খেলে আপনি কিছুক্ষণের জন্য ভালো থাকবেন, ভাববেন হয়তো আমি ঠিক হয়ে গেছি, কিন্তু ভেতর ভেতর যদি এই রোগটা বাড়তে থাকে সেখানে কিন্তু আপনার প্রবলেম হবেই এবং ভবিষ্যতে গিয়ে সেটা বড় জায়গায় দাঁড়াবে। তাই এটাকে ফেলে না রেখে ট্রিটমেন্ট করান। আপনি বারাসাত থেকে বলছেন, কালকেই আমাদের মধ্যমগ্রামেতে চেম্বার আছে, যদি আপনি সেখানে আসতে চান তাহলে যা যা রিপোর্টস আছে সেগুলো নিয়ে একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন এবং রিপোর্টসগুলো নিয়ে আসুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আমরা একবার দেখে নিই সেখানেতে যে আপনার এক্স্যাক্টলি কি প্রবলেমটা আছে, তারপরে দেখবেন আপনাকে গাইডলাইন দিয়ে দেওয়া হবে কিভাবে আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে এই রোগটা থেকে আপনি ভালো থাকবেন। আমরা কোনো কলার বন্ধু ছিলেন কিন্তু ফোনটা ডিস্টার্ব হচ্ছিল, এই জন্য আমি এখান থেকে ডিসকানেক্ট করতে বাধ্য হয়েছি। যিনি কল করেছিলেন তিনি আরেকবার কল করে চেষ্টা করুন, নিশ্চয়ই আমরা কথা বলবো। আমরা একটুখানি আলোচনাতে ফিরে যাবো। যে ডাক্তারবাবু আপনাকে যে কথাটা আমি বললাম যে বাচ্চাদের এখন ডায়াবেটিকটা কেন হচ্ছে? বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় যারা খুব অল্প বয়স থাকে, যেমন 10 বছর, এমনকি এরকমও পাওয়া গেছে যে 8 বছরের বাচ্চা আমাদের কাছে এসেছে, ওদের সুগার। এই বাচ্চাদের সুগারটা কিন্তু মেনলি আসে ফ্যামিলি হিস্ট্রি থেকে। যদি ফ্যামিলিতে কোনো রকম হিস্ট্রি থাকে সেখান থেকে আসতে পারে, মানে জিনগত কারণে। এছাড়া প্রেগনেন্সির সময় যদি সুগার খুব হাই থাকে মায়ের, তো সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা আসতে পারে, মানে সম্ভাবনা থেকে যায়। হ্যাঁ, অবশ্যই। তো এছাড়া যেটা বলবো যে 30 বছরের ঊর্ধ্বে আমরা ম্যাক্সিমাম দেখি যে 30 বছরের ঊর্ধ্বে যে সমস্ত পেশেন্টদের ধরা পড়ে, তার কারণ হচ্ছে আমাদের লাইফস্টাইল। কারণ আমাদের লাইফস্টাইলের মধ্যে আমরা এখন কাজের জন্য, বিভিন্ন কাজের চাপের জন্য কি হয়, আমরা ঠিক প্রপার ডায়েটটাকে মেনটেন করি না। আমরা যেটা হয়তো সুগারকে বাড়াতে সাহায্য করে সেই সমস্ত ডায়েট কিন্তু আমরা খুব সহজে পেয়ে যাই, আমরা সেটাকে ডায়েট করি, কিন্তু ব্যালেন্স ডায়েটটা আমরা কখনোই বজায় রাখি না। তার সাথে সাথে একটা খালি পেট, অনেক সময় কি হয়, কাজের জন্য একটা বড় মিল খেলাম, তারপরে দেখা যায় যে আবার 5-6 ঘন্টা পর আবার একটা মিল নিচ্ছে। তো মধ্যিখানের যে গ্যাপটা, সেই গ্যাপের অনেক সময় কি হয়, খালি পেটের জন্য প্লাস এই লাইফস্টাইলের জন্য কিন্তু সুগার ধরা পড়ে। এছাড়া যেটা মেন কারণ, যে যখন আমাদের দেখা যাবে, আর হচ্ছে আমাদের ফিজিক্যাল ওয়ার্ক, আমরা কিন্তু শরীর চর্চাটাও ঠিকঠাক মতো করি না, যেখানে কিন্তু আমাদের দরকার। বিশেষ করে এই সুগার থেকে প্রোটেক্টের জন্য আমাদের একটুখানি মর্নিং ওয়াক দরকার, একটু ইভিনিং ওয়াক দরকার। তো সেই জিনিসটাও আমরা ঠিকঠাক করি না। সেখান থেকেও অনেক সময় কি হয়, এই ডায়েট তার সাথে সাথে এই যে এক্সারসাইজ করছি না, এই সমস্ত কিছু মিলিয়ে কিন্তু আমাদের মধ্যে সুগারটা দেখা যায়। এছাড়া যদি আমরা শারীরিক কারণ আমরা খুঁজি, তো দেখা যায় যে আমাদের প্যাঙ্কিয়াস বলে এক ধরনের অর্গান আছে, সেটা যদি ধীরে ধীরে ড্যামেজ হতে থাকে, সেখান থেকে কি হয়, আমাদের ইনসুলিন বলে এক ধরনের জিনিস ওখান থেকে বেরোয়, সেটা কি হয়, কমতে থাকে। এবং যখনই এই ইনসুলিনের ফর্মেশনটা কমতে থাকে, তখন কিন্তু আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেলটা বেড়ে যায়। তো অনেক সময় দেখা যায় যে আমরা কি করি, এই ডায়াবেটিক্স নিয়ে আমরা বারবার ধরে আলোচনা করি এই কারণের জন্য, কারণ এইটা নিয়ে একটা ভুল ধারণা আছে যে সুগার হয়েছে, হয়তো আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, কিন্তু সেটা নয়। কারণ যদি আমরা সাইন্টিফিক্যালি এটা ট্রিটমেন্ট করি, তাহলে কিন্তু এইটার জন্য আপনাকে সারা জীবন ওষুধ খেতে হবে না। এই যে আপনাকে বললাম কারণটা হচ্ছে কি, আমাদের ইনসুলিনের ফর্মেশন কম হচ্ছে। তো আমরা কি করি, মেডিসিন খাই, মেডিসিন খেয়ে ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে কমিয়ে রাখি। তো যতক্ষণ আমরা মেডিসিনটা খাচ্ছি ততক্ষণ কিন্তু সেই সুগার লেভেলটা কম থাকছে। যখনই দেখা যায় যে ডোজ বাড়াচ্ছি বা কমাচ্ছি, সেই অনুযায়ী কিন্তু এটা বাড়তে থাকে, কারণ ইনসুলিনের ফর্মেশন আপনার ডে বাই ডে কমতে থাকছে। সেখানে সেই কারণে দেখা যায় যে ওষুধ খেয়েও অনেক সময় সুগারকে কন্ট্রোল করা যায় না। কিন্তু যদি আমরা প্যাঙ্কিয়াসের ট্রিটমেন্ট করি, যদি আমরা ইনসুলিনের ফর্মেশনটা বাড়াই, তাহলে কিন্তু এক্সট্রা করে কোনো মেডিসিন দিয়ে সুগার লেভেলটাকে কমাতে হবে না। তখন কিন্তু আলটিমেটলি ইনসুলিনের ফর্মেশন বাড়লে সুগারের মধ্যে, আমাদের ব্লাডের মধ্যে সুগার লেভেল কিন্তু ব্যালেন্স থাকবে এবং কম থাকবে। তো আমরা যেটা ট্রিটমেন্ট করি সেটা হচ্ছে আমরা প্যাঙ্কিয়াসের ট্রিটমেন্ট করি, ইনসুলিনটাকে বাড়াই। তার জন্য কি হয়, আমরা একটা সাডেন সময় নিই। ধরুন কোনো পেশেন্ট এলো, তার ফার্স্টেই আমরা দেখে নিই যে সুগার লেভেলটা কত।
এবং সেই সুগার লেভেলটা জানার পর তারপরে আমরা কি করি যে ওনাকে বলে দিই যে কতদিন লাগবে, কত সময় লাগবে, এবং তার মধ্যেই কিন্তু উনি কন্ট্রোল হয় এবং মেডিসিন কিন্তু বন্ধ করে দেওয়া হয়। সেই কারণে অন্যদের থেকে আমাদের ট্রিটমেন্ট প্রসেসটা আলাদা, কারণ আমরা বারবারই দেখেছি, বারবার বলেছি, যখনই পেশেন্ট আসে 2 বছর 3 বছর ধরে ভুগছে কিন্তু কোনো রকম কন্ট্রোল হচ্ছে না, বা ওনাদেরকে বলা হয়েছে যে আজীবন আপনাকে ওষুধ খেয়ে যেতে হবে, তো ওনাদেরকে আমরা বলি যে আমরা এরকমও প্রুফ দেখিয়েছি যে মেডিসিন আমাদের বন্ধ হয়ে গেছে, তারপরে পেশেন্টদের আমরা কিছু ঘরোয়া রেজিমেন বলে দিয়েছি, সেইগুলো মেনটেন করছেন, লাইফস্টাইল মেনটেন করছেন, সেইগুলো যদি মেনটেন করেন তাহলে আর এর জন্য ভবিষ্যতে আপনাকে কোনো রকম ওষুধ খেতে হবে না। এবং এরকমও বহু প্রুফ আছে আমাদের কাছে যে মেডিসিন ছেড়ে দিয়েছে, প্রায় 1 বছর হয়ে গেল, ওনার কিন্তু সুগার লেভেল ঠিক কন্ট্রোলে আছে, কোনো রকম মেডিসিন লাগছে না। তো সেই কারণেই বলবো যে এটা নিয়ে ভুল ধারণা রাখবেন না, সুগারেরও ট্রিটমেন্ট আছে এবং সেটা একটা টাইম বাউন্ড ট্রিটমেন্টের মধ্যেও সুগারটাকে কন্ট্রোল করে এবং উইদাউট মেডিসিনেও আপনি থাকতে পারেন। কলার বন্ধু আছেন, তার সাথে কথা বলবো, কিন্তু একটু তার আগে বলে দিই যে এই মাসে এনবিপি ইউনানি আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে কোথায় কোথায় চেম্বারটা আছে। আপনারা আগামী দিনগুলোতে আপনারা পেয়ে যাচ্ছেন সেপ্টেম্বরের 22 তারিখে চেম্বার পাচ্ছেন আপনারা দিল্লিতে এবং গুয়াহাটিতে, আর সেপ্টেম্বরের 23 তারিখে আপনারা চেম্বার পেয়ে যাচ্ছেন বনগাঁ ও ডিব্রুগড়ে, আর এছাড়া কিন্তু মুম্বাইতে আপনারা পেয়ে যাচ্ছেন অক্টোবরের 27 তারিখে, ব্যাঙ্গালোরে আপনারা পেয়ে যাচ্ছেন নভেম্বরের 20 তারিখে। এই চেম্বারগুলো একটুখানি মানে টাইম আছে এখনো হাতে, অনেকটা বেশ লং টাইম আছে হাতে, সেই কারণে মুম্বাই এবং ব্যাঙ্গালোরের জন্য আমি বলছি আপনারা এখন থেকে বুকিংটা শুরু করুন, এখন থেকে অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে রাখুন, যাতে আপনারা 20 তারিখ মানে 20 তারিখ হচ্ছে ব্যাঙ্গালোর, নভেম্বরের 20 তারিখ ব্যাঙ্গালোর এবং 27 তারিখ অক্টোবর 27 তারিখটা মুম্বাইতে, এই দুটো চেম্বার যাতে আপনারা ভিজিট করতে পারেন। ওই জায়গার মানুষদের কথা বলছি আমি আগে থেকে, আপনারা এখন থেকে বুকিংটা ফিক্সড করুন যাতে ওই টাইমে আপনারা ভিজিট করতে পারেন, কারণ আগে থেকে যদি আপনারা অ্যাপয়েন্টমেন্টটা ফিক্সড করে না রাখেন, একদম যদি আগের দিন গিয়ে যদি আপনারা বুকিংটা করেন তাহলে কিন্তু পরিষেবাটা দেওয়া একটু অসুবিধার হয়ে যেতে পারে, কারণ একটা লিমিটেড থাকে, একটা লিমিটেড সংখ্যার মানুষজনকে পেশেন্টকে আর কি দেখা হয়, সেটার বাইরে কখনো বাইরের চেম্বারগুলোতে দেখা হয় না, সেই কারণে আপনারা আগে থেকে বুকিংটা সবসময় রেডি রাখবেন। আর পরের বন্ধু চলে এসেছেন, একটু দেখে নেওয়া যাক কি আছে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। দিদি একটু জোরে কথা বলবেন। কৃষ্ণনগর থেকে বলছেন, বুঝতে পেরেছি, এবার আপনার সমস্যাটা শুনবো। আমার দুটো হাঁটু বছর ব্যথা, তোমার কোনো কাজগুলো করতে যাচ্ছে। কি সমস্যা? হাঁটুটা ব্যথা। হাঁটুতে ব্যথা। আচ্ছা, এখন বয়সটা কত? বয়স 30। 30 বছর বয়স? 30 তো? হ্যাঁ 30 বছর বয়স। আচ্ছা, হাঁটুতে যে ব্যথা, হাঁটুর কোনো এক্সরে করিয়েছেন? ডাক্তার দেখতে গেলাম, এবার তো হাঁটতে যেটা কমে যাচ্ছে, আবার যখন মানে বন্ধ করে দিচ্ছে আবার ব্যথা যন্ত্রণা হয়ে যাচ্ছে। আচ্ছা, না বলছি কোনো রকম এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন যে হাঁটুর মধ্যে কি হয়েছে এটা জানার জন্য? না, সেরকম কিছু রিপোর্ট করাইনি। ডাক্তারবাবু বললেন এমনি হসপিটালে যেতে ভালো হয়ে যাবে। 3 মাস হয়ে গেল খাচ্ছে, কমছে না, তো ওষুধ খেলে কমে যাচ্ছে, বন্ধ করে দিলে আবার। এটাই হচ্ছে প্রবলেম, যে আগে জানতে হবে রিপোর্টস করে যে ওনার অ্যাকচুয়ালি প্রবলেমটা কি, কারণ আপনি খাচ্ছেন ব্যথার ওষুধ খেয়ে কিন্তু রোগটাকে আপনি ভালো করতে পারবেন না। আমি বলে দিচ্ছি এটার জন্য কি করতে হবে, কিন্তু তার আগে বলে রাখছি কৃষ্ণনগরে এই সামনেই ডেট আছে, এই সামনের রবিবার দিনকেই কৃষ্ণনগরেতে চেম্বার আছে, আমি নিজে ওখানেতে থাকবো। যদি আপনি মনে করেন একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যা যা প্রেসক্রিপশন আছে সেগুলো নিয়ে একবার যোগাযোগ করুন, অবশ্যই তার জন্য রেজাল্ট পাবেন। বাকিটা আপনি শুনতে থাকুন টিভিতে, আমি বলে দিচ্ছি। এই যে আপনার হাঁটুর ব্যথা বলছেন, হাঁটুর ব্যথা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে অস্টিও আর্থারাইটিসের জন্য হয়। এখন অস্টিও আর্থারাইটিস যদি আপনার হয় তাহলে কি হবে, আমাদের দুটো হাঁটুর হাড়ের মধ্যে যে গ্যাপ থাকে সেটা কিন্তু কমে যাবে এবং মধ্যিখানে যে ফ্লুইডটা থাকে সেই ফ্লুইডটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এবং ডে বাই ডে এটা যদি আপনি ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট না করেন, একটা সময় গিয়ে দেখবেন আপনি পাকে একদম ভাঁজ করতে পারছেন না, আপনি হাঁটতে পারছেন না, হাঁটলেই ব্যথা হবে। এছাড়াও আপনি বসে থাকলেও, নর্মালভাবে বসে থাকলেও আপনার একটা পেন অনুভব হবে, যেটা কিন্তু সহ্যের বাইরে চলে যাবে। তো
এই যে আপনি ওষুধ খাচ্ছেন, ভালো থাকছেন, ওষুধ বন্ধ করলে আপনার আবার রোগটা ফেরত আসছে, কারণটা এটাই যে আপনি যেটা খাচ্ছেন সেটা হচ্ছে পেন কিলার খাচ্ছেন। পেন কিলার খেয়ে আপনি অস্টিওআর্থারাইটিসকে ভালো করতে পারবেন না। এর জন্য দরকার পার্টিকুলারলি যে রোগ হয়েছে সেই রোগের ট্রিটমেন্ট। রোগের ট্রিটমেন্ট করলে দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, এবং যদি রোগটাকে ঠিক করতে পারেন তাহলে দেখবেন ভবিষ্যতে আপনার এই যে ব্যথা যন্ত্রণা হাঁটুর জন্য হচ্ছে বা এই রোগের জন্য হচ্ছে সেটা কিন্তু আর ফেরত আসবে না। তো সেই কারণেই বললাম যে সামনেই ডেট আছে রবিবার দিনকে কৃষ্ণনগরে, আপনি একবার আসুন, যা যা প্রেসক্রিপশন আছে সেগুলো একবার নিয়ে আসুন, আমরা দেখে নিই, যদি প্রয়োজন হয় কিছু টেস্ট করে দেখার দরকার, এক্সরে করে দেখার দরকার যে ক্ষয় যদি হয় কতটা ক্ষয় হয়েছে, যদি দুটো হাঁটুর মধ্যে গ্যাপ কমে যায় তো কতটা গ্যাপ কমেছে, তারপরে দেখবেন আমরা বলে দেবো যে কিভাবে আপনি লাইফস্টাইলটা মেনটেন করলে বা কিভাবে মেডিসিনস খেলে আপনি খুব অল্প সময়ের মধ্যে সুস্থ হবেন এবং ভবিষ্যতে আপনি ভালো থাকবেন। একদম তাই। আমরা চেম্বারগুলো আমি বলে দেবো আপনাদেরকে, কিন্তু তার আগে দেখে নেবো কোন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বলছি। বেশ, কি সমস্যা আছে? আমার এই কোমরের নিচ থেকে ডান দিক ব্যথা, হাঁটু ব্যথা, আর পাছায় মানে ডান দিকে পাছায় বসতে গেলে লাগে। এখন তো অনেকটা একটু ওষুধ খাচ্ছি, আমাদের বর্ধমান আয়ুর্বেদিক ইয়ে আছে তো ওষুধ খাচ্ছি, তবু আমার বলি না আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলতে চাই। আর এই কাছে পরীক্ষা করানো হয়েছিল, বলছে 4.7। আচ্ছা, এটা নর্মাল, ওটা কি নর্মাল? দেখুন আপনার কথাটা ঠিক আমি শুনতে পেলাম না, যদি একটু জোরে বলেন তাহলে আমি বলে দিচ্ছি। আচ্ছা, 4.7 এটা কি বললেন? এটা কিসের জন্য বললেন একটু বলুন, ওটা বুঝতে পারিনি আমরা। সুগার আছে আপনার? কি বলছেন? কোমরে? কোমরে তো বুঝলাম, কিন্তু 4.7 এরকম কিছু একটা বলেছেন আপনি। হ্যাঁ, ওটা কিসের জন্য বললেন? আচ্ছা, দেখুন আপনি যে প্রবলেমগুলো বলছেন সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে নয় আপনার লাম্বার স্পন্ডালাইসিস হবে, নয় আপনার অস্টিওআর্থারাইটিস হবে। কারণ এই যে আপনার পায়ের দিকটা ঝিনঝিন করছে, আমি কিছুক্ষণ আগেও বললাম যে এই যে আমাদের লাম্বার স্পন্ডালাইসিস যদি হয়, আমাদের কোমরের কি হয়, তলার পোর্শনের যে হাড়গুলো সেটা কিন্তু একে অপরের সাথে জুড়ে যায়। এর ফলে মধ্যিখান থেকে যে নার্ভগুলো যায় সেই নার্ভের ওপরেতে প্রেশার পড়ে, এবং যখনই নার্ভের ওপরেতে প্রেশার পড়বে তখনই কিন্তু আমাদের ব্লাড সার্কুলেশনটা হবে না, এবং ব্লাড সার্কুলেশন না হলে এই ঝিনঝিনানি ভাব হবে, অবশ ভাব হবে, এই জিনিসগুলো আসবে। তো আপনাকে যেটা করতে হবে ট্রিটমেন্ট, সেটা লাম্বার স্পন্ডালাইসিসের করতে হবে। এই যে আপনার হাঁটু প্রবলেম বলছেন, সেখানে কিন্তু দেখা যাবে যদি এক্সরে করানো হয় সেখানেতে অস্টিওআর্থারাইটিস দেখা যাবে, কারণ হাঁটুর মেন যে প্রবলেমটা হয় সেটা কিন্তু অস্টিওআর্থারাইটিস থেকে আসবে। এই বারবার একই কথাই বলছি যে আগে রোগটা জানুন যে আপনার কি হয়েছে, তারপরে ট্রিটমেন্ট করবেন। এই অন্ধের মতো ট্রিটমেন্ট করলে কিন্তু কোনোদিনও আপনার রোগ সারবে না, বরঞ্চ সেটা ডে বাই ডে বাড়বে। তাই আপনাকে নিজেকেও জানতে হবে যে আপনি কি জন্য ওষুধ খাচ্ছেন, আপনার রোগটা কি হয়েছে। তারপরে দেখবেন যে পার্টিকুলারলি ডায়াগনোসিসের পর যদি মেডিসিন খান তাহলে লাইন অফ ট্রিটমেন্টটা সঠিক হবে এবং আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। তো আপনাকে ক্ষেত্রেও একটা কথাই বলবো যে আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, ফোন করে আমাদের সাথে যোগাযোগ করুন, কি রিপোর্টস আছে সেগুলো নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই, দেখে আপনাকে বলে দেবো যে আপনি কত দিনের মধ্যে সুস্থ হবেন এবং কিভাবে আপনি মেডিসিন খেলে কিভাবে লাইফস্টাইল মেনটেন করলে আপনি ভবিষ্যতে ভালো থাকবেন। আমরা কিন্তু সবসময় এই ভুলটাই করি যে আমাদের কোথাও একটা সমস্যা হচ্ছে, অর্গানে কোথাও একটা সমস্যা হচ্ছে, আমরা ডাক্তারের কাছে তো যাই, ডাক্তার আমাদেরকে দেখেন এবং যখন প্রেসক্রিপশনটা উনি তৈরি করে দেন তারপরে কিন্তু আমরা ওটা নিয়ে বেরিয়ে যাই। আমরা কিন্তু একবারও জিজ্ঞেস করি না যে সমস্যাটা আমার কি হয়েছে। আমাকে দুটো মেডিসিন লিখে দিলেন, আমি মেডিসিনটা খেয়ে নিলাম, কিন্তু মেডিসিনটা আমি কিসের খাচ্ছি, সেটার কারণে কি কি হতে পারে, বা মেডিসিনটা আমাকে কেন দেওয়া হয়েছে, কিসের জন্য দেওয়া হয়েছে, এটাই আমরা যাচাই করি না। এই জিজ্ঞাসাটা কিন্তু সবসময় রাখাটা দরকার। কারণ আপনি একটা জায়গায় যখন যাচ্ছেন ডাক্তার ভিজিট করতে, তখন অবভিয়াসলি আপনি কিছু অর্থ খরচ করছেন। তো অর্থটা আপনি কেন বিনিয়োগ করছেন, কিসের জন্য, আপনার শরীরটাকে সুস্থ করার জন্যই আপনি যাচ্ছেন, সেটা আপনি না জেনে চলে আসছেন।
তাহলে তো মানে ডাক্তার কাছে যাওয়া না যাওয়াটা সমান হয়ে গেল, তাই না? এই ভুলটা কখনো করবেন না, সব সময় যাবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে। এবং আমার মনে হয় যে অভিজ্ঞ চিকিৎসক সে বোধহয় আপনাকে সবসময় এটা বলেই দেবে যে আপনার সমস্যাটা কি হয়েছে, তবে গিয়ে কিন্তু আপনাকে ওষুধটা দেবে এবং সেটা আপনি খেয়ে সুস্থ হবেন। তো যাই হোক, এই কথাগুলোতে আবার ফিরে আসবো, কিন্তু তার আগে আমাদের কোনো কলার বন্ধু আছেন, তার কলটা ভিজিট করার আগে আমি বলে দেবো যে কোথায় কোথায় চেম্বারগুলো আছে। আপনারা জানেন যে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস কিন্তু মধ্যমগ্রাম, এবং ডক্টর বি শর্মাকে আপনারা কোথায় কোথায় পাচ্ছেন। ডক্টর বি শর্মাকে আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে সোমবার ও শুক্রবার দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। হাওড়া শিবপুরে মঙ্গলবার পাচ্ছেন এবং রবিবার পাচ্ছেন। হাওড়া শিবপুরে মঙ্গলবার দিনটা আপনারা পাচ্ছেন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি, এবং রবিবার দিন পাচ্ছেন সকাল 11টা থেকে দুপুর 1টা অবধি। হাওড়া দাসনগর বাল্টিকুড়ি বাজারে পেয়ে যাচ্ছেন বুধবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। আর পাচ্ছেন আপনারা শোভা বাজারে বুধবার দিন পাচ্ছেন বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। দক্ষিণ 24 পরগনার বন্ধুরা পেয়ে যাচ্ছেন আমতলাতে চেম্বার বৃহস্পতিবার দিন দুপুর 12টা থেকে বিকেল 3টে অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে পাচ্ছেন আপনারা মঙ্গলবার বৃহস্পতিবার বিকেল 4টে থেকে সন্ধ্যে 6টা অবধি। কালীঘাটের ল্যান্সটাউনে আরেকটা দিন পাচ্ছেন, সেটা হচ্ছে রবিবার দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। খিদিরপুরে পেয়ে যাচ্ছেন অবশ্যই শনিবার দিন চেম্বার, সেটা পাচ্ছেন আপনারা দুপুর 2টো থেকে বিকেল 4টে অবধি। ডক্টর এন ভট্টাচারিয়াকে আপনারা পেয়ে যাচ্ছেন বর্ধমান, বোলপুর, আসানসোল, বাঁকুড়া, খড়গপুর, মেছেদা, দুর্গাপুর, জামশেদপুর, আগরতলা ও গৌহাটিতে চেম্বার। ডক্টর এ হালদারকে আপনারা পাচ্ছেন হলদিয়া, কৃষ্ণনগর, বহরমপুর, হেরিয়া, আরামবাগ ও দিল্লিতে। এছাড়া ডক্টর এস ঘোষালকে আপনারা পেয়ে যাচ্ছেন মালদহ, রায়গঞ্জ, শিলিগুড়ি, শিলচর ও কোচবিহারে। এতগুলো জায়গায় চেম্বার আছে। এছাড়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে রয়েছে মুম্বাই, দিল্লি, ব্যাঙ্গালোরে চেম্বার, দেশের বাইরেও রয়েছে বাংলাদেশে। সমস্ত চেম্বারে ভিজিট করার আগে আপনারা হেল্পলাইন নাম্বারে কল করবেন, সমস্ত ডিটেলস জানবেন, অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করবেন, তারপরে কিন্তু চেম্বার ভিজিট করবেন। অনেকক্ষণ থেকে কোনো বন্ধু অপেক্ষা করছে, একটু দেখে নেওয়া যাক কে আছে আমাদের সাথে। নমস্কার, কে বলছেন? নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি বলছি উলুবেড়িয়া থেকে। বেশ, আপনার সমস্যাটা শুনবো। সমস্যা হচ্ছে আমার মাথাতে খুব পেন হয়, বুঝতে পেরেছেন? মাথায় পেন হয়, হ্যাঁ। এটা কোন দিকে হয়, বাঁ দিকে, ডান দিকে, কোন দিকে? আমার পুরো মাথাটা জুড়েই পেন হয় আর কি, মানে রোদে যখন আমি কাজ করি তখন খুব পেন হয়। আগে হতো না, একবার হচ্ছে আমি ইলেকট্রিকের কাজ করি বেসিক্যালি, বুঝতে পেরেছেন? একবার হচ্ছে খুব ইলেকট্রিকের শক খেয়েছিলাম, শক খাওয়ার পর থেকেই এই প্রবলেমটা হচ্ছে। আমি তারপর হচ্ছে মাথার স্ক্যান হয়, ওই স্ক্যান করেছিলাম, তো তাদের কিছু ধরা পড়েনি, আর মেডিসিনও খাচ্ছিলাম। বাট কিছুদিন খাওয়ার পরে যখন আবার স্টপ করে দিই তখন হচ্ছে আবার সেই পেনটা শুরু হয়ে যায়। বাট এখন হচ্ছে পেনটা এখন আমি করতে পারি, মানে পুরোপুরি ভাবে এটাকে মানে বন্ধ করতে পারি। ওষুধ আমার মাঝে মধ্যে যখন আবার নিয়ে আসছি আবার কমে যাচ্ছে, বাট ওটা পার্মানেন্টলি হচ্ছে না, বুঝতে পারছেন? আচ্ছা, বেশ। আচ্ছা, আপনি কি চোখের পাওয়ার কখনো টেস্ট করেছেন? চোখের পাওয়ার? হ্যাঁ, না, চোখের পাওয়ার তো টেস্ট করিনি, কিন্তু আমার চোখটা ভালো আছে, বুঝতে পেরেছেন? আর মোটামুটি সবকিছু দেখতে এবং পড়তে পারি। না, দেখতে পড়তে পারবেন। যে অনেক সময় কি হয়, আমাদের পাওয়ারের একটু প্লাস মাইনাস হয়। যদি আপনার স্ক্যান রিপোর্ট ঠিক থাকে তার মানে আপনার ইন্টারনাল কোনো রকম প্রবলেম নেই। দুটো কারণে এটা হতে পারে। এক, যদি আপনার মাইগ্রেন আসে তো মাইগ্রেনের জন্য এই প্রবলেমটা হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের চোখের যদি পাওয়ারের কিছু প্লাস মাইনাস হয় সেক্ষেত্রে কিন্তু এই মাথার ব্যথা এই জিনিসটা হতে থাকে। তো আপনাকে একটা কথাই বলবো যে এইটাকে একটুখানি ডায়াগনোসিস করে নেওয়া দরকার। তার জন্য পার্টিকুলারলি কিছু টেস্ট আছে। তো আপনি উলবেড়িয়া থেকে বলছেন, আপনি হাওড়াতে আমাদের চেম্বার আছে, আপনি এসে একবার যোগাযোগ করুন, আমরা একবার দেখে নিই যে আপনার কি প্রবলেম, এক্স্যাক্ট প্রবলেমটা কি। কারণ আপনি সামনে বসে যখন কমপ্লেনটা করবেন তখন কিছু ক্লিনিক্যালি এক্সামও আমরা করব। সেই ক্লিনিক্যালি এক্সামের পর কিন্তু বুঝতে পারবো যে আপনার এক্স্যাক্ট প্রবলেমটা কি, সেই অনুযায়ী আমরা কিন্তু কিছু টেস্ট করাবো। কারণ আপনার একটা শরীরে প্রবলেম হচ্ছে মানে কোথাও না কোথাও কিছু একটা অসুবিধা আছে, নাহলে আপনার ব্যথাটা হবে না। তাহলে সেই ব্যথাটার কারণটাকে আগে খুঁজে বার করতে হবে। ব্যথা হচ্ছে মাথা ব্যথা, আমি একটা ওষুধ খেয়ে নিলাম, সেটা হচ্ছে সিমটমের ট্রিটমেন্ট। ব্যথাটা কেন হচ্ছে সেইটা জানার পর যদি আমরা ট্রিটমেন্টটা করি তাহলে দেখা যাবে যে এই রোগটা তাড়াতাড়ি আপনার সারছে, এবং প্রপার ডায়াগনোসিসের পর ট্রিটমেন্ট করলে আপনার লাভ হবে খুব তাড়াতাড়ি। তো সেই কারণেই বলবো আপনি হেল্পলাইন নাম্বারে একবার ফোন করুন, ফোন করে আপনাকে হাওড়ার চেম্বার বলে দেবে, সেখানে একটা অ্যাপয়েন্টমেন্ট নিন, অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন।
অবশ্যই আপনি সুস্থ হবেন এবং ভবিষ্যতে যাতে এই রোগ থেকে আপনি মুক্ত হন সেই ব্যবস্থাও করে দেওয়া হবে। একদমই তাই, ঠিক কথা বলেছেন যে মানে এটা আমাদের সবসময় বারবার কিন্তু আপনাদেরকে বার্তা দেওয়া যে আপনারা কখনো যাই হয়ে যাক না কেন নিজেরা ট্রিটমেন্ট করবেন না। নিজেরা ট্রিটমেন্ট, আমরা কিন্তু ডাক্তার নই, তো ডাক্তার নই বলে কিন্তু আমরা নিজেদের ট্রিটমেন্টটা করতে পারি না। একটা কিছু হলো, আমার এটা মনে হচ্ছে সবার আগে যেটা হয় যে শরীরে কোথাও পেন হলে আমরা পেন কিলার খেয়ে নিই, কিন্তু পেন কিলারটার সাইড এফেক্ট কি আছে, পেছনে কি লেখা থাকে আমরা কি কখনো পড়ে দেখি বা সাইড এফেক্টটা জানি না, কিন্তু সেটা থেকে কিন্তু আরেকটা রোগের সৃষ্টি হতে পারে। আপনি আজকে পেন কিলার খাবেন, আজকে ভালো থাকলেন, আবার কালকে যখন পেন হবে আবার খাবেন। তো এই রকম ভাবে কিন্তু প্রত্যেকটা দিন বা প্রত্যেকটা যত দিন বাড়বে আপনি একটা করে পেন কিলার খাবেন বা যাই ওষুধ খান না কেন, সেটাতে কিন্তু আরেকটা রোগের সৃষ্টি হবে নতুন করে। সবার আগে যেটা হয় আমাদের কিডনির খারাপ হতে পারে, হার্টের ওপর প্রেশার পড়তে পারে, অনেক কিছু আরও প্রবলেম হয়, সেগুলো ডাক্তারবাবুর কাছ থেকে আমরা জানবো। আজকে যেটা আরেকটু অন্যরকম বিষয় নিয়ে আজকে কথা বলবো, সেটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ। এইটা কি সবার আগে এটা জানা উচিত, যে যেহেতু আমরা কথা বললাম যে এই যে ভুলভাল ওষুধ খাওয়ার জন্য যে কি হতে পারে, সেটা এবার একটুখানি গুরুত্বপূর্ণভাবে আমরা জানবো। যে ডাক্তারবাবু আপনি বলুন যে এই যে ক্রনিক কিডনি ডিজিজ, প্রথমে এটা কি জানবো? দেখুন, অনেক সময় কি হয়, আমাদের সুগার যদি কন্ট্রোল না হয়, সুগারের জন্য কিন্তু আমাদের বিভিন্ন রকম অর্গান এফেক্টেড হয়। যেমন আমাদের চোখ এফেক্টেড হয়, তেমন তার সাথে সাথে আমাদের লিভার এফেক্টেড হয়, আমাদের নার্ভ, পায়ের নার্ভ, হাতের নার্ভ এফেক্টেড হয়, এবং তার থেকে একটা বড় জিনিস যেটা হচ্ছে কিডনিও কিন্তু এফেক্টেড হয়। অনেক সময় কি হয়, কিডনিতে এই যে সিকেডি ক্রনিক কিডনি ডিজিজ, ক্রনিক কথাটার মানে হচ্ছে এটা একদিনে হচ্ছে না, এটা ধীরে ধীরে হচ্ছে, এবং এর যখন বহিঃপ্রকাশ হচ্ছে তখন কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যা অনেক বেশি। ওনার হাত ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, তার সাথে সাথে ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়ে যাচ্ছে। কারণ কিডনির একটা ফাংশন আছে, আমি এটা নিয়ে বলছি, ফোনটা একদম আগে আমরা কথা বলে নি। কে আছে আমাদের সাথে? নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি রিয়া সেন বলছি বীরভূম থেকে। একটু জোরে কথা বলুন, আমরা শুনতে পাচ্ছি না হলে। কি সমস্যা আছে? আমার হেয়ার ফল হচ্ছে। হেয়ার ফলিং এর সমস্যা, এটা কি মানে ইদানিং হচ্ছে না আগাগোড়া মোটামুটি হয়? না, এই 1 বছর থেকে হচ্ছে। 1 বছর ধরে হেয়ার ফলিং এর সমস্যা হচ্ছে। আপনার বয়স কত? আর 27 বছর। 27 বছর। কোনো রকম থাইরয়েড আছে? না, কোনো থাইরয়েড নেই। আর কখনো লিভারের কিংবা অ্যালার্জির কখনো টেস্ট করেছেন? না, সেরকম ভাবে করা হয়নি। আচ্ছা, দেখুন, আপনার এই যে হেয়ার ফল হচ্ছে, হেয়ার ফলের কিন্তু কারণ থাকে, অনেকগুলো কারণ থাকে। কি কারণে হচ্ছে সেটা বার করতে হবে। এই যে যেমন ধরুন থাইরয়েডের কথা বললাম, থাইরয়েড আপনার নেই, কিন্তু অনেক সময় কি হয়, লিভারের প্রবলেম থাকলে আমাদের কিন্তু হেয়ার ফল হয়। আমাদের যদি অ্যালার্জি প্রবলেম থাকে তাহলেও কিন্তু আমাদের হেয়ার ফল হয়। তো সেই কারণটা যদি খুঁজে বার করে আমরা লিভারের যদি প্রবলেম থাকে ওই লিভারের ট্রিটমেন্টটা করা, কিংবা ব্লাডের মধ্যে অ্যালার্জির লেভেল যদি বেশি থাকে সেইটাকে আগে ট্রিটমেন্টটা করতে হবে। তার সাথে সাথে প্যারালালি আপনি হেয়ার ফলের জন্য ট্রিটমেন্ট করবেন। তো দুটো একসাথে করলে দেখা যাবে আপনি এই হেয়ার ফলটা খুব তাড়াতাড়ি ঠিক হচ্ছে। কারণ আপনার 1 বছর ধরে হচ্ছে মানে কোথাও না কোথাও প্রবলেম আছে, সেইটার ট্রিটমেন্ট হচ্ছে না। শুধু কিছু শ্যাম্পু, কিছু কেমিক্যাল জিনিস মাখলে কিন্তু যে আমাদের হেয়ার গ্রোথ হবে সেটা নয়। কারণ হেয়ার গ্রোথের কারণে হ্যাঁ সেটাও দরকার যে রোগটার ট্রিটমেন্টটাকে করতে হবে। যদি দেখা যায় আপনার অ্যালার্জি বেশি, আপনি যত ইউজ করুন সেখানেতে কোনো রকম কিছু লাভ হবে না। তাই দুটো একসাথে প্যারালালি যদি আপনি ট্রিটমেন্ট করেন তাহলে দেখবেন ডেফিনেটলি লাভ পাবেন। আপনি একবার হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে একবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার যোগাযোগ করুন। আর যেটা বলবো, আমাদের কিন্তু এখন অনেক কিছু ব্রাঞ্চ হয়েছে যেখানেতে আমরা এই স্কিন, হেয়ার এইগুলো নিয়ে কিন্তু আমরা অনেক রকমের প্রোডাক্ট আমাদের এসেছে যেগুলো কিন্তু আমরা ইউজ করছি, যার কিন্তু রেজাল্টও অনেক ভালো। তো তার আগে আমাদের জানতে হবে যে আপনার রোগটা কী। আপনি একবার আসুন, আপনাকে ডিটেলসটা বলে দেওয়া হবে এবং কিছু রিপোর্টস করে দেখে নেওয়া হবে। তারপরে দেখবেন যখন ওষুধ দেবো এই হেয়ার ফলটা দেখবেন খুব তাড়াতাড়ি কমে গেছে। একদমই তাই, আমরা আলোচনাতে ছিলাম, আলোচনাতে ফিরবো, কিন্তু তার আগে আরেকবার আপনাদেরকে বলে দিই, আপনারা সেপ্টেম্বরের 22 তারিখে পেয়ে যাচ্ছেন দিল্লি এবং গৌহাটিতে চেম্বার, সেপ্টেম্বরের 23 তারিখে পেয়ে যাচ্ছেন বনগা ও ডিব্রুগড়ে চেম্বার,
অক্টোবরে পেয়ে যাচ্ছেন 27 তারিখে মুম্বাইতে চেম্বার, এবং নভেম্বরের 20 তারিখে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাঙ্গালোরে চেম্বার। ভিজিট করার জন্য কিন্তু আগে থেকে বুকিংটা মাস্ট। আপনার হেল্পলাইন নাম্বার আছে, হেল্পলাইন নাম্বারে কল করে বুকিংটা আগে ফিক্সড করে রাখুন, তারপরে কিন্তু চেম্বারে এসে ভিজিট করবেন। বুকিং নাম্বারটা আরেকবার আপনাদের জন্য রিপিট করছি আমি, 9830235527, আরেকটা নাম্বার 9830235537। দুটো হেল্পলাইন নাম্বার আছে, এই দুটো হেল্পলাইন নাম্বারে কল করে অ্যাপয়েন্টমেন্ট ফিক্সড করে তারপরে চেম্বার ভিজিট করতে পারবেন। কোনো বন্ধু আছে একটু দেখে নেব, তারপরে আলোচনাতে আবারও ফিরে আসবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি বলছি আমি কে বলছেন, মানে কোথা থেকে বলছেন, একটু নিজের পরিচয়। হ্যাঁ জয়াবতী চক্রবর্তী। বেশ, কোথা থেকে বলছেন? পাইরিপাড়া থেকে। আচ্ছা, কি সমস্যা এবার শুনবো। আমার তো কিডনি মানে ইউরিনের সমস্যা। আচ্ছা কিডনির সমস্যা। আচ্ছা, একটা কথা বলি, ইউরিনের কি সমস্যা সেটা একটু বলুন। ইউরিনের পেটে প্রচন্ড নিচে তল পেটে যন্ত্রণা, আর ইউরিন মানে ঠিকঠাক হচ্ছে না। আচ্ছা, কিডনির যে সমস্যা আপনি বলছেন, আপনি কি কোনো রকম টেস্ট করে দেখেছেন বা ইউরিয়া ক্রিয়েটিনিন করে দেখেছেন? 1,14 লাখ এরকম বেরোচ্ছে সমস্যা। না, এটা ঠিক হলো না, কারণ আপনি যেটা বলছেন সেটা হয়তো ইউরিন ইনফেকশনের কথা বলছেন। হ্যাঁ ইউরিন ইনফেকশন। কারণ কিডনির জন্য যদি দেখতে হয় তাহলে ইউরিয়া ক্রিয়েটিনিন দেখতে হয়, সেই ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়ছে কিনা। যাই হোক, হ্যাঁ আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। এই যে ইউরিনের ইনফেকশন কিন্তু আমাদের কি হয়, রিকারেন্ট হয়, বিশেষ ক্ষেত্রে ফিমেলদের ক্ষেত্রে এটা কিন্তু রিকারেন্ট হয়, কারণ সেটাকে ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করতে হবে। কারণ এই যে আপনি 1 লাখ বললেন, তার মানে আপনি একটা ভাবুন, এতটুকুনি জায়গার মধ্যে 1 লাখ জীবাণু আছে, তাহলে সেটা ধীরে ধীরে কি হবে, আমাদের কিডনিকে এফেক্ট করবেই। তো সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে ঠিকঠাক মতো করে ট্রিটমেন্ট করতে হবে, এটাকে ফেলে রাখলে হবে না। এই যে জ্বালা যন্ত্রণা হচ্ছে তার কারণই কিন্তু ইউরিনের ইনফেকশন। তো আপনাকে যেমন জল বেশি করে খেতে হবে, তার সাথে সাথে প্রপার মেডিসিন নিতে হবে। আপনি একবার হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনাকে বলে দেবে। আপনার কাছে যে সেন্টার হবে সেই সেন্টারে এসে একবার রিপোর্টটা সঙ্গে করে নিয়ে আসুন, নিয়ে এসে একবার যোগাযোগ করুন। কারণ বারবার আমরা এরকম বহু পেশেন্ট আমরা দেখেছি আমাদের কাছে এসেছে যে মেডিসিন খেয়েছে, ঠিক হয়ে গেছে, আবার কিন্তু রিকারেন্ট হয়েছে। তো সেটাকে পার্মানেন্ট কিওর করা দরকার, যেটা আমরা করি। তো অবশ্যই আপনি রেজাল্ট পাবেন, এবং ভবিষ্যতে যাতে এই ইনফেকশনটা না হয় সেরকমও আমরা গাইডলাইন দিয়ে দেবো, কিভাবে আপনাকে ওষুধ খেয়ে কিংবা আপনাকে লাইফস্টাইল মেনটেন করে চলতে হবে যাতে আপনার ভবিষ্যতে জিনিসটাকে ফেরত না আসে, সেই গাইডলাইনও আমরা দিয়ে দেবো। তো আপনি রিপোর্টটা নিয়ে একবার যত তাড়াতাড়ি পারবেন একবার যোগাযোগ করুন, আপনি দেখবেন ঠিক রেজাল্ট পেয়ে যাবেন। বেশ, ডক্টর হালদার, এবার আপনি বলুন যে এই যে আমাদের কিডনিটা ড্যামেজ হয়, যত দিন যায় আস্তে আস্তে ড্যামেজ হয়, সেটা কি কারণে হয়, কি কি কারণে কিডনির ড্যামেজ হতে পারে? দেখুন, আমরা যদি নর্মালি দেখি যে আমাদের বিভিন্ন রকম রোগ আছে, সেই কারণের জন্য আমাদের হতে পারে। যেমন বললাম, এই যে সুগার যদি থাকে, সেখান থেকে কিন্তু দীর্ঘদিন যদি আমরা সুগারের মেডিসিন খেতে থাকি এবং তার সাথে সাথে সুগার যদি কন্ট্রোল না হয়, তাহলে কিন্তু এখান থেকে কিডনির প্রবলেম আসতে পারে। দ্বিতীয়ত হচ্ছে, যদি আমাদের হাই ব্লাড প্রেশার থাকে, প্রেশার যদি আমাদের কন্ট্রোলে না থাকে, সেখান থেকে কিন্তু কিডনির প্রবলেম আসতে পারে। এমনি লোকাল কোনো ইনজুরি, হয়তো আমার কোনো রকম চোট আঘাত লাগলো, সেখান থেকেও এই কিডনির প্রবলেম আসতে পারে। এছাড়া কিডনির যদি যে ফাংশন, আমাদের কিডনির কাজটা কি, আমাদের ফিল্টার করে আমাদের শরীরের মধ্যে যেটা এক্সট্রা ফ্লুইড, সেইটাকে ব্লাডের যেটা এক্সট্রা ফ্লুইড সেটাকে বাইরে বার করে দেয়, এবং যেটা দরকার সেটা শরীরের মধ্যে রেখে দেয়। তো এই ফিল্টারিংয়ে যদি কোনো রকম প্রবলেম হয়, সেখান থেকে কি হয়, আমাদের ইউরিয়া ক্রিয়েটিনিনটা বাড়তে থাকে, কারণ ইউরিয়া ক্রিয়েটিনিনটাকে ব্যালেন্স রাখতে হয়। এবার যখনই এটা ব্লাডের মধ্যে বাড়তে থাকে, আমাদের কিন্তু কিডনির ফাংশনটা ধীরে ধীরে কমে যায়। এবং তার সাথে এই যে কিছুক্ষণ আগে উনি ফোন করলেন যে ইউরিনে ইনফেকশন, তো ইউরিনে যদি ইনফেকশন থাকে, সেটা যদি দীর্ঘদিন ধরে থাকে, তাহলে কিন্তু সেখান থেকেও আমাদের কিডনির প্রবলেম আসতে পারে। কারণ কিডনির যদি আমরা প্রবলেম দেখি, শুরুতে কিন্তু এটা সেই মতো আপনাকে সিমটম দেবে না। শুরুতে দেখা যাবে যে হ্যাঁ, হয়তো আপনি যখন বাথরুম যাচ্ছেন তখন দেখা যাবে হয়তো বাথরুমটা একটু ফতি হচ্ছে, মানে একটু ফেনা টাইপের হচ্ছে, এবং তার সাথে সাথে সারাদিন আপনি যতটা জল খাচ্ছেন ততটা পরিমাণ কিন্তু ইউরিন হচ্ছে না, এবং তার সাথে সাথে একটা ব্যাক পেন থাকবে। তো এইটা আপনার একটা ছোট্ট জিনিস লক্ষণ হবে। সেখান থেকে আপনি যদি ঠিকঠাক মতো ট্রিটমেন্টটা না করেন, যদি আপনি সেটাকে অবহেলা করেন,
পরবর্তী স্টেজে গিয়ে যেটা বহিঃপ্রকাশ হবে সেটা দেখা যাবে হঠাৎ করে আপনার হয়তো হাত পা ফুলে গেল, এবং তার সাথে সাথে ইউরিন আর ধীরে 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 কমতে কমতে একটা স্টেজে গিয়ে কিন্তু টোটালি বন্ধ হয়ে যাবে। তো সেই স্টেজে যাতে না যায়, প্রাথমিক লক্ষণ যখনই দেখা যাবে যে হ্যাঁ আপনার পা ফুলছে, আপনার সারাদিন যতটা জল খাচ্ছেন আপনি আপনার ততটা পরিমাণ ইউরিন হচ্ছে না, প্লাস যেটা বললাম যে যখন আপনি বাথরুমে যাচ্ছেন তখন দেখা গেল যে একটু ফতি টাইপ একটু ফেনা টাইপের ইউরিন হচ্ছে, তখনই কিন্তু আপনি একটুখানি ডক্টর দেখান। এবং প্রাথমিকভাবে প্রথমেই যদি আপনি এটাকে ঠিক করে নিতে পারেন তাহলে কিন্তু ভবিষ্যতে এর থেকে যা যা প্রবলেম আসে সেইগুলো কিন্তু আপনাকে ভুগতে হবে না। তো এই সিমটমগুলোকে একটুখানি লক্ষ্য করা দরকার। বেশ, কোনো বন্ধু আছে, একটু দেখে নেওয়া যাক কে আছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? চ্যানেল হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? আমি সিঙ্গুর থেকে বলছি। বেশ, কি সমস্যা আছে আপনার, বলুন। আমার নাম হচ্ছে রোহিত। শোনা যাচ্ছে না দাদা, একটু ক্লিয়ারলি কথা বলুন। আমার নাম রোহিত মিশ্র, আমি সিঙ্গুর থেকে বলছি। আচ্ছা বেশ, এবার সমস্যাটা বলুন। সমস্যা হচ্ছে কারখানায় তো আমি শ্রমিকের কাজ করি, আমার কারখানায় দীর্ঘক্ষণ ডিউটি করতে হয়, তো ওই বসে কাজ করতে হয়, তো চলাফেরা হাঁটাচলাটা কম হয়, তো পায়ের গোড়ালিতে ভীষণ একটা যন্ত্রণা অনুভব করি সকালে, আর কাজে এনার্জিটা কম আসছে। তো যদি এই ব্যাপারটা যদি একটু আপনারা আলোচনার মাধ্যমে বলে দেন, বা আমি আপনার সঙ্গে দেখা যোগাযোগ করবো যদি একটু বলে দেন। আর একটা ঘটনা, সেটা হচ্ছে আমি অন্যান্য কোনো আমার প্রবলেম কিছু নেই, আমি মোটামুটি জীবনযাপন করি, খালি ওই পায়ে একটু লাগে মাঝে মাঝে। আর এমনিতে আমার সুগার আগে ছিল, কিন্তু এখন সমস্ত নিয়ন্ত্রণে। না, সুগার আগে ছিল মানে এখন কি আপনি সুগারের জন্য ওষুধ খান? এখন বছর খানেক হলো মোটামুটি নিয়ন্ত্রণে আছে। আমার বয়স 47। না, কোন রকম ওষুধ কি খান এখন? কন্টিনিউ করেন ওষুধ, না ওষুধেও একদম স্টপ? খাওয়া হয় না, আগে খেতাম, এখন আর খাই। রিসেন্ট আপনি সুগারের টেস্ট করেছেন? রিসেন্ট বলতে মাসের আগে টেস্ট করা হয়েছে। মাসখানেক আগে? হ্যাঁ, মাসের আগে টেস্ট করেছি। আচ্ছা, দেখুন আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। আপনার এই যে পায়েতে ব্যথাটা হচ্ছে, আপনি গোড়ালির কাছে ব্যথা বলছেন, গোড়ালির কাছে ব্যথা কিন্তু দুটো কারণে হয়। যদি পার্টিকুলারলি গোড়ালির ব্যথা থাকে সেটা হচ্ছে এক, যদি ইউরিক অ্যাসিড আপনার বেশি থাকে সেখান থেকে হতে পারে, এছাড়া যদি আপনার গোড়ালির হাড় বাড়ে সেখান থেকে কিন্তু এই প্রবলেমটা হতে পারে। তো দুটো রোগ কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা আপনাকে ডায়েটারি মেনটেন করতে হবে, তার সাথে সাথে মেডিসিন। আর যদি গোড়ালির হাড় বাড়ে সেখানেতে কিছু এক্সারসাইজ আছে, তার সাথে সাথে আপনাকে ওষুধ খেতে হবে। এছাড়া যদি আপনি বলেন যে গোড়ালি ছাড়া আপনার গোটা পায়েতে ব্যথা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের একটুখানি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসের দিকে যেতে হবে, যে সেখানেতে আপনার কোনো রকম অস্টিও আর্থারাইটিস আসছে কিনা। কারণ আপনি বললেন যে আপনি অনেকক্ষণ ধরে বসে কাজ করেন, আপনার ফিজিক্যাল ওয়ার্কটা সেরকম থাকে না, তো সেখান থেকে কিন্তু অস্টিও আর্থারাইটিসও হতে পারে। তো এই জিনিসগুলো একটুখানি টেস্ট করে নেওয়া প্রয়োজন আছে। এবার যদি আপনি বুঝতে না পারেন যে কি টেস্ট করব, আপনি প্রথমেই আমাদের সাথে একবার যোগাযোগ করুন। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন। হেল্পলাইন নাম্বারে ফোন করলে আপনাকে বলে দেবে আপনার কাছাকাছি কোন চেম্বার হবে, সেই চেম্বারে একবার আসুন, আমরা একবার দেখে নিই। যদি কোনো রকম মেডিকেশন আপনার চলে এখন, সেই ওষুধগুলোও আপনি নিয়ে আসুন। যা যা টেস্ট করেছেন সেই টেস্টের রিপোর্টগুলোও নিয়ে আসুন, আমরা একবার দেখে নিই। অবশ্যই ট্রিটমেন্ট আছে এবং আপনি সুস্থও হবেন, কিন্তু তার আগে দরকার যে আপনার কি কারণ হচ্ছে, ডায়াগনোসিসটা দরকার, তারপরে আসছে ট্রিটমেন্ট। তাহলে দেখবেন প্রপার ডায়াগনোসিস হলে, প্রপার ট্রিটমেন্ট পেলে আপনাকে যেমন বছরের পর বছর ভুগতে হবে না, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি ঠিক থাকবেন, এবং যদি রোগটাকে আপনি সারিয়ে নিতে পারেন তাহলে ভবিষ্যতে কিন্তু এই প্রবলেমটা আর আসবে না। একদম। কিডনি নিয়ে আমরা যেহেতু কথা বলছিলাম, তো ডাক্তারবাবুকে একটু জিজ্ঞেস করবো যে যাদের কিডনির সমস্যা অলরেডি হয়ে গেছে বা যাদের অলরেডি এই সমস্যাটা ফেস করছেন, তারা এই প্রবলেমটা যেহেতু ফেস করছেন, তারা কি করে মানে এটাকে কিওর কি করে করবে, আর এনবিপি ইউনানি আয়ুর্বেদের রিসার্চ সেন্টারে এসে তারা কতটা ফলদায়ক হবে সেটা একটু যদি বলেন। দেখুন, কিডনির এরকম অনেক পেশেন্ট আছে যাদের আমরা রিপোর্টসে দেখিয়েছি যে ইউরিয়া ক্রিয়েটিনিন ওনারা হাই নিয়ে এসছেন। তার সাথে সাথে এরকমও অনেক পেশেন্ট আছে যারা ডায়ালিসিসের মতো চলে গেছে। কারণ অন্যান্য ব্যাধিতে কি হয়, আপনার ইউরিয়া ক্রিয়েটিনিন বেড়েছে, আপনাকে বলে দেবে যে ডায়ালিসিস করতে হবে। এবার ডায়ালিসিস আপনি একটা থেকে শুরু করলেন, সপ্তাহে একটা থেকে শুরু করলেন, সেখানে দেখা যাবে দুটো,
হয়তো চলতেই থাকছে, এর কোনো রকম বন্ধ নেই। কারণ ডায়ালিসিস জিনিসটা কি আপনার এক্সট্রা ফ্লুইডটাকে বার করে দিচ্ছে, আর এটা আপনার কন্টিনিউই চলছে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে বলেছি, আমরা দেখিয়েছি যে আমরা ডায়ালিসিস করা পেশেন্টরাও ডায়ালিসিস ছেড়েছে এবং একটা সময় গিয়ে আমরা মেডিসিনও বন্ধ করে দিই। এই নয় যে আপনাকে আজীবন মেডিসিন খেয়ে যেতে হবে। একটা সাডেন পিরিয়ড আপনার যে কন্ডিশনে আপনি আসবেন, ইউরিয়া ক্রিয়েটিনিন এর লেভেলটা কতটা, এই যে কিডনির প্রবলেমটা স্টেজটা কোন জায়গায় আছে, সেটা ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ না ফিফথ স্টেজ, সেই স্টেজের ওপরেতে আপনার নির্ভর করবে যে আপনার কতদিন ওষুধের প্রয়োজন আছে, কতদিন আপনার টোটাল ট্রিটমেন্টের প্রয়োজন আছে। এবং সেই সময় যদি আপনি ঠিকঠাক মতো করে কথা শোনেন, দেখবেন একটা সময় গিয়ে আপনার মেডিসিনও বন্ধ হয়ে যাবে এবং ভবিষ্যতে আপনাকে এটার জন্য ওষুধ খেতে হবে না। এবং ডায়ালিসিস যদি চলতে থাকে, ডায়ালিসিসও আপনার বন্ধ হবে, সঙ্গে মেডিসিনও বন্ধ হবে। এটাই হচ্ছে অন্য জায়গা থেকে আমাদের ট্রিটমেন্টের আলাদা, এই কারণের জন্য। একদম খুব বেটার ট্রিটমেন্ট পেতে গেলে কিন্তু আপনাকে এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার ভিজিট করতেই হবে, কারণ এখানে কিন্তু সেই রকম ভাবে গুরুত্ব দিয়ে চিকিৎসাটা করা হয় যাতে আপনাকে দীর্ঘদিন ধরে ওষুধটা যাতে আর না খেতে হয়, দীর্ঘদিন ধরে যাতে মেডিসিন কন্টিনিউ না করতে হয় এবং এই রোগটা থেকে যেন আপনি মুক্ত হতে পারেন। মানে মেডিসিন যতদিন খাবেন ততদিন ভালো আছেন, তারপরে আবার যেকে সেই হয়ে যাবে, এইটা কিন্তু এনবিপি ইউনানি আয়ুর্বেদার রিসার্চ সেন্টারে এসে হয় না। এবং সেখানেই ডাক্তারবাবুরা খুব বেশি করে গুরুত্বটা দেন যাতে আপনাদেরকে একদম পুরোপুরিভাবে সুস্থ করা যেতে পারে। কোনো বন্ধু অপেক্ষা করছেন, একটু দেখে নেওয়া যাক কে আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। কোথা থেকে বলছেন? আমি বাগনান থেকে বলছি। আচ্ছা, সমস্যাটা শুনবো। হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার গ্যাস অম্বলের প্রবলেম আছে। ওষুধ খাচ্ছি, ভালো খিদে টোটালি লাগছে না। আচ্ছা, আপনি কি খালি পেটে থাকেন খুব? হ্যাঁ, একটু থাকতে হয় খালি পেটে। আচ্ছা, বা কোনো রকম টেস্ট কি করেছেন আপনি যে গ্যাস অম্বলটা কেন হচ্ছে তার জন্য? না 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 না, কোনো টেস্ট করিনি। ঠিক আছে, আপনি শুনতে থাকুন, আপনাকে বলে দিচ্ছি। একটু আগেও আমরা এটা নিয়ে আলোচনা করলাম যে গ্যাস অম্বলটা একটা সিমটম, এর পেছনে কিন্তু আছে রোগ। এই যে আপনি খালি পেটে থাকলেন, এই দুটো কারণ বলেছিলাম, একটা লিভারের জন্য আর একটা স্টমাকের জন্য। এই যে খালি পেটে আপনি থাকছেন, তাতে কি হয়, আপনার স্টমাকের মধ্যে যে অ্যাসিড ক্ষরণটা হয় সেটা কিন্তু বেড়ে যায়, সেটাতে আপনার খাবারটাকে হজম করতে দেয় না। এবং যখনই খাবার হজম না হবে তখন কিন্তু এই গ্যাস অম্বলটা হবেই। তার সাথে সাথে একবার দেখে নিতে হবে যে আপনার এটার সাথেও লিভারের প্রবলেম আছে কিনা। তো সেইটার যদি আপনি ট্রিটমেন্ট করেন, দেখবেন এই গ্যাস অম্বলটা থেকে আপনি মুক্তি পাবেন এবং ভবিষ্যতে কিন্তু এই জিনিসটা হবে না। শুধু গ্যাসের ওষুধকে আপনি সেই জায়গাটাকে চেপে রাখছেন, কিন্তু আপনার রোগটা ভালো হচ্ছে না। সেই কারণে যতক্ষণ আপনি খাচ্ছেন ওষুধ ততক্ষণ ভালো থাকছেন, তারপরে আবার জিনিসটা হচ্ছে। তো আপনি প্রপারভাবে ট্রিটমেন্ট করান। বাগনান থেকে আপনি বলছেন, আপনার যেটা সুবিধে হবে, হাওড়া এলে, হাওড়া যদি আপনার সুবিধে হয় সেখানে এসে দেখাতে পারেন। এছাড়া আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করুন, আপনার কাছাকাছি যে সেন্টার হবে সেটা আপনাকে বলে দেবে, সেখানে আসুন, দেখবেন আপনি পার্মানেন্টলি কিওর হয়েছেন। একদম। আজকে গুরুতর আলোচনাটা আমরা করলাম, যে কিডনি নিয়ে আলোচনা করলাম, ডায়াবেটিক নিয়ে আলোচনা করলাম। তো আগামী দিনে আমরা আরও এই বিষয়গুলোকে আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, যাতে আপনারা রোগগুলো ধরতে পারেন এবং সুস্থ হতে পারেন ট্রিটমেন্ট করে, সঠিক জায়গায় ট্রিটমেন্ট করে। তো এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টার একমাত্র অপশান আছে এখন, কারণ এখানে আয়ুর্বেদিক চিকিৎসাটা হয় এবং আয়ুর্বেদিক চিকিৎসাটা আমাদের প্রচুর প্রাচীন চিকিৎসা এবং এটাতে চিকিৎসা করে কোনো সাইড এফেক্ট নেই। সবথেকে বড় কথা হচ্ছে এইটা। আগামী দিনে অনুষ্ঠানে আমরা আবারও ফিরে আসবো, কারণ আজকে একদমই হাতে সময় নেই। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন।